প্রিয় শিক্ষার্থী, আমি আবারও হাজির হলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটি হচ্ছে সি প্রোগ্রামিং এবং এইচএসসি ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সমাধান করবো আজকে তোমাদের সাথে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় দেখবে এবং শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবা না, ভিডিওটি অত্যন্ত সুন্দরভাবে দেখার চেষ্টা করবো, কারণ আমার প্রতিটি কথাই থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিং চ্যাপ্টারের জন্য। তো চলো আমরা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি নিয়ে কথা বলি। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন এটি। তো চলো আলোচনায় চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী, ঢাকা বোর্ড 2024 সালের একটি এসেছে, যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে একটা সিরিজের যোগফল। সেই সিরিজটা হচ্ছে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস ডট 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 90 স্কোয়ার। এখানে অত্যন্ত লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে এন থাকে, কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু এন নাই, অর্থাৎ এন এর মানটা সরাসরি প্রশ্নে দেয়া আছে। তো ঢাকা বোর্ড 2024 সালে এই যে প্রশ্নটি, সেটি হচ্ছে 9 স্কোয়ার 12 স্কোয়ার 15 স্কোয়ার প্লাস ডট 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 90 স্কোয়ার। এর আগে আমরা দেখেছি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস n, তারপরে হচ্ছে 2 প্লাস 4 ডট 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 এরকম সামথিং। তো এইখানে আবার স্কোয়ার দেওয়া আছে। হ্যাঁ, তো স্কোয়ার দেখে ভয় পাওয়ার কিছু নয়, খুবই সহজ, জাস্ট খালি একটা বিষয় উল্লেখ করলে এই স্কোয়ারের প্রশ্নটা সমাধান হয়ে যাবে। তো এখন আমরা শুরু থেকে কোশ্চেনটা পড়ি। প্রথমে ক নাম্বার বলছে মেশিন ভাষা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, মেশিন ভাষা কাকে বলে? তো মেশিন ভাষা হচ্ছে প্রোগ্রামের মূল ভাষা। হ্যাঁ, তো মেশিন ভাষা কাকে বলে সেটি আমরা একটু তোমাদের সামনে উত্তর লিখে দেওয়ার চেষ্টা করি। উত্তর: কম্পিউটারের নিজস্ব ভাষা। কম্পিউটারের কম্পিউটারের নিজস্ব নিজস্ব ভাষা হলো মেশিন ভাষা। কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ভাষা। তো নিশ্চয়ই বুঝতে পারছো কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ভাষা। মেশিন ভাষার বিট হচ্ছে দুইটি, একটি হচ্ছে 0 আর একটা 1। তোমরা অন্যভাবে বলতে পারো, অন্যভাবে অন্যভাবে বলা যায় যে 0 ও 1 দিয়ে লিখিত লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। প্রিয় শিক্ষার্থী, আমি লিখে দিয়ে তোমাদেরকে দেখালাম যে অন্যভাবে বলা যায় যে 0 ও 1 দিয়ে লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। তাহলে কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ভাষা, অন্যভাবে বলা যায় যে 0 এবং 1 দিয়ে লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। তাহলে ভাষা কিন্তু অনেক ধরনের আছে, উচ্চ স্তরের ভাষা আছে, নিম্ন স্তরের ভাষা আছে, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা আছে। বিশেষ করে তোমাদের এই অধ্যায়ে যে ভাষাগুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মেশিন ভাষা, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, তারপরে হচ্ছে সি ভাষা বা উচ্চ স্তরের ভাষাগুলো কোবল, প্যাসকেল, সি প্লাস প্লাস, তারপরে বেসিক, পাইথন, এর তো আরো অনেক কিছু আছে, এসকিউএল। তো এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোর মধ্যে মেশিন ভাষা কোনটা? মেশিন ভাষা হচ্ছে 0 এবং 1 দিয়ে লেখা ভাষা। হ্যাঁ, এই 0 এবং 1 দিয়ে লেখা ভাষাটাকে মেশিন ভাষা বলে। তো এরপরে আসি ক নাম্বার প্রশ্ন আমরা আলোচনা করলাম। ক নাম্বার প্রশ্নে মেশিন ভাষা কাকে বলে, আশা করি বুঝতে পেরেছো। আর খ নাম্বার হচ্ছে সি একটি কেস সেনসিটিভ ভাষা। দেখো কেস সেনসিটিভ ভাষা কি জিনিস? কেস সেনসিটিভ ভাষা হচ্ছে যদি তুমি প্রোগ্রাম লেখো, তো দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রামে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো, সেটা হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে। হ্যাঁ, তো আমি এই যে দেখো এখানে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো একটা প্রোগ্রাম আমি লিখছি হচ্ছে আর দ্বারা, অথবা আমি লিখলাম রানা। হ্যাঁ, রানা দ্বারা একটা রানা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো। এখন তুমি যদি প্রোগ্রামে দেখা যাচ্ছে তুমি রানা ডিক্লেয়ার করেছি আমরা, কিন্তু তুমি এখানে ব্যবহার করলে আর এ এন এ, তাহলে প্রোগ্রাম কিন্তু কাজ করবে না। কেন? কারণ এখানে প্রথম অক্ষর দিয়েছো বড় হাতের, আর এখানে প্রথম অক্ষর দিয়েছো ছোট হাতের। তো এই দুইটা আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে। তো এখন ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর যদি আলাদা অর্থ প্রকাশ করে তাহলে সেটিকে বলা হয় কেস সেনসিটিভ ভাষা। সি হচ্ছে একটি কেস সেনসিটিভ ভাষা। তুমি এক জায়গায় ব্যবহার করলে ছোট হাতের অক্ষর, আরেক জায়গায় ব্যবহার করলে বড় হাতের অক্ষর, তাহলে প্রোগ্রাম কিন্তু কাজ করবে না।
যেমন সি প্রোগ্রামে কিছু কিওয়ার্ড আছে, যেমন প্রিন্টএফ। তুমি যদি মনে করো আমি প্রিন্টএফ এইভাবে লিখবো, অর্থাৎ পিটা বড় হাতে দিব, তাহলে প্রোগ্রাম কিন্তু কাজ করবে না। তাহলে তোমাকে কি করতে হবে, পি ছোট হাতে দিতে হবে। তারপরে আরেকটা আছে, ধরো ইন্টেজার। ইন্টেজার, এই যে ইন্টেজার, তুমি এটা বড় হাতে দিলে প্রথমটা, প্রোগ্রাম কিন্তু কাজ করবে না। তোমাকে অবশ্যই কি করতে হবে, ছোট হাতে দিতে হবে। তারপরে ধরো স্ক্যানএফ, তুমি দিলে স্ক্যানএফ, এই যে বড় হাতের অক্ষর দিলে, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিলে, তাহলে প্রোগ্রাম কিন্তু কাজ করবে না। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই স্মল লেটারই তোমার এই স্ক্যানএফটা লিখতে হবে। অর্থাৎ প্রোগ্রামে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, অর্থাৎ ব্লক লেটার এবং স্মল লেটার, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর যদি আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হবে কেস সেনসিটিভ ভাষা। যেমন এসকিউএল, স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, কিন্তু কেস সেনসিটিভ না। ছোট হাতের অক্ষর দিলেও কাজ করে, বড় হাতের অক্ষর দিলেও কাজ করে। যেমন এইচটিএমএল, এইচটিএমএল কিন্তু কেস সেনসিটিভ না। ছোট হাতের অক্ষর দিলেও কাজ করে, বড় হাতের অক্ষর দিলেও কাজ করে। কিন্তু সি ভাষা হচ্ছে কেস সেনসিটিভ, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর আলাদা অর্থ প্রকাশ করে। তো সেজন্য সি ভাষাকে বলা হয় কেস সেনসিটিভ ভাষা। আশা করি বিষয়টি পরিষ্কার হতে পেরেছো। তো এরপরে আসছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। অ্যালগরিদম তোমাদের এর আগে বুঝিয়েছি, আবারও যেহেতু এই প্রশ্নে আসে, তাহলে অ্যালগরিদম বিষয়টা তোমাদের সামনে আমি ক্লিয়ার করি। অ্যালগরিদম, তো অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে কোন সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা। অর্থাৎ এখানে অনেকগুলো ধাপ থাকবে, সেই ধাপে ধাপে কোন সমস্যার সমাধান করলে সেটাকে বলা হয় অ্যালগরিদম। তো এখানে 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 90 স্কয়ার, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে লাস্টের মানটা দেয়া আছে কিনা। হ্যাঁ, এখানে লাস্টের মান দেয়া আছে। আরেকটা জিনিস খুঁজবে, সেটা হচ্ছে শুরুর মান কত। শুরুর মান কত, 9। তাহলে এখানে আমরা যে ভেরিয়েবলটা নিব, ধরো আই ভেরিয়েবল নিব, ইনিশিয়ালাইজেশন আই ভেরিয়েবল নিব, আই এর মান হবে 9, অর্থাৎ শুরুর মানটা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা ডিফারেন্স কত। দুইটা ডিফারেন্স 9 থেকে কত থেকে আছে, 12, সাধারণ অন্তর যে 9 থেকে 12, তার মানে 3 ডিফারেন্স, 3 করে বাড়ছে। তো এখন আমরা অ্যালগরিদমে যাই। তোমরা নিশ্চয়ই জানো, আমি প্রোগ্রামটা তোমাদের সুবিধার্থে লিখে নিয়েছি অ্যালগরিদমটা। যেমন ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ধাপ 1 কি, প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু হলো। এরপর হচ্ছে ধাপ 2, ইনপুট হিসাবে n সমান সমান 90 মান গ্রহণ করি। যদিও প্রোগ্রামে আমরা ইনপুট হিসাবে 90 মান গ্রহণ করব না, কারণ প্রোগ্রামে দেয়াই আছে, কিন্তু অ্যালগরিদমে তোমাকে এটা লিখতে হবে। ইনপুট হিসাবে n সমান সমান 90 মানটা কি গ্রহণ করি। তাহলে ইনপুট হিসাবে 9 মান গ্রহণ করলাম, 90 মান গ্রহণ করলাম, তাহলে আমাদের n এর মান হলো কত, 90। এখন সাম সমান সমান 0 এবং i সমান সমান 9 ধরি। সাম সমান সমান প্রথমে 0 ধরে নিতে হবে, কারণ প্রত্যেকটা বিষয় সামের সাথে কিন্তু আগে যোগ হবে। তাহলে সাম সমান সমান 0 আর i সমান সমান কি, 9 ধরে নিলাম। আচ্ছা, এরপরে i লেস দ্যান অর ইকুয়াল টু n, i লেস দ্যান অর ইকুয়াল টু n, এই শর্তটি যাচাই করি। তুমি এটা মানে i লেস দ্যান অর ইকুয়াল টু, তুমি যদি মনে করো আমি 90 দিব, তাও হবে i লেস দ্যান অর ইকুয়াল টু 90 শর্তটি যাচাই করি। এই শর্ত সত্যও হতে পারে, আবার এই শর্ত মিথ্যাও হতে পারে। যদি এই শর্ত সত্য হয়, হ্যাঁ, যদি এই শর্ত সত্য হয়, তাহলে দেখো, হ্যাঁ, যদি এই শর্ত সত্য হয়, তাহলে কি হবে, কি বলতেছি আমরা সেটাকে, আমরা বলতেছি সেটা হ্যাঁ। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে সেটা কি বলবো আমরা, না। ঠিক আছে, এখানে খেয়াল করো যে ধাপ 4 এর ক্ষেত্রে আমরা শর্তটা যাচাই করার চেষ্টা করব। ধাপ 4 এ আমরা শর্তটা দিব, এবং শর্তটা হবে কি, i লেস দ্যান ইকুয়াল টু 90, এই শর্তটি যাচাই করব। এখন এই শর্তটি যদি সত্য হয়, তাহলে বলতেছি কি আমরা 5 নম্বর ধাপে যাও। সত্য, তাহলে এই শর্তটি যখনই সত্য হবে, তখনই 5 নম্বর ধাপে যেয়ে কি করবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i। হ্যাঁ, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, এর আগের প্রোগ্রামগুলোতে ছিল সাম ইনটু সাম প্লাস i, কিন্তু এখানে সাম ইনটু সাম প্লাস i ইনটু i। কেন ইনটু i? কারণ আমরা i স্কয়ার দেখতেছি, অর্থাৎ 9 স্কয়ার। দেখো প্রশ্নে, দেখো কি আছে, 9 স্কয়ার। তার মানে 9 স্কয়ার মানে কি, দুইটা 9, দুইটা 9 প্রথমে কি হবে, গুণ হবে। তাহলে i এর মান কত, 9। তাহলে এখানে কি করব আমরা, i ইনটু i মানে 9 ইনটু 9, তাহলে 9 9 কত, 81। 81 সামের সাথে কি হবে, অ্যাড হবে। তাহলে 81 সামের সাথে কি হবে, অ্যাড হবে। আবার দেখা যাচ্ছে এরপরে কি, i এর সাথে 3 যোগ করি, তার মানে 9 আছে শুরুর মান। শুরুর মান কত আছে, শুরুর মান আছে হচ্ছে 9। তাহলে i এর সাথে 3 যোগ করি, মানে কি, i এর মান 9, 9 এর সাথে 3 যোগ করলে কত, 12 তে চলে আসলো। এইবার i এর মান কি হয়ে গেল, 12। তখন এখানে দেখো আবার এই কন্ডিশনটা কি হবে, সত্য হবে, কারণ 12 90 এর চেয়ে ছোট। আচ্ছা, এখন আবার বলছি 5 নম্বর ধাপে যাও। তাহলে আমি 5 নম্বর ধাপে আবার যাব, যে কি করব, 12 সাথে 12 কিন্তু আগে গুণ করব, যে i ইনটু i আছে, 12 সাথে 12 গুণ করব। ঠিক আছে, 12 সাথে 12 গুণ করে যে এটা হবে, সেটা হচ্ছে সামের সাথে যোগ হবে। সামে অলরেডি কত মান আছে, সামে অলরেডি 9 9 81, 81 মান কিন্তু আছে। তো তার সাথে এসে এই যে 12 দিয়ে 12 কে গুণ করলে যেটা হবে, সেটা সামের সাথে যোগ হবে। এর আগে আমরা লিখলাম সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, কিন্তু এটা হবে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i। স্কয়ার থাকলেই ইনটু i দিবা, স্কয়ার থাকলেই। আচ্ছা, এরপরে i এর সাথে 3 যোগ করি,
যোগ করে যতক্ষণ এই কন্ডিশনটা সত্য থাকবে ততক্ষণ কিন্তু এই 5 নম্বর ধাপে যেতেই থাকবে। এখন লাস্টে যখন আয়ের মানটা এই যে আয়ের মানটা 90 ক্রস করবে তখন বলছে যে এটা হবে কি না, না হলে তখন বলবে সাম, এ পর্যন্ত সামে যা দিয়েছে সেটা যোগ হবে। কার সাথে যোগ হবে? এ পর্যন্ত সামের মানে সামের ভিতরে যা যোগ হয়েছে সবগুলো মান প্রিন্ট করবে। তাহলে আমরা শুরু থেকে আরেকবার দেখি, সেটা হচ্ছে ধাপ 1 শুরু, আর সবার শেষের ধাপ কি শেষ। আচ্ছা, ধাপ 1 হচ্ছে শুরু, এরপরে কি ইনপুট হিসাবে n এর n সমান সমান 90 মান গ্রহণ করি, তারপরে সাম সমান সমান 0 এবং i সমান সমান 9 ধরে নিলাম। এরপরে কি কন্ডিশন যাচাই করব, কন্ডিশন যদি সত্য হয় তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i, এটা যোগ করে দিব এবং i এর সাথে কি 3 যোগ করব। ঠিক আছে, i এর সাথে 3 যোগ করব। আচ্ছা, i এর সাথে 3 যোগ করে দিলাম। যোগ করার পরে আমাদের এই কন্ডিশনটা এই যে i এর সাথে 3 যোগ করে আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন i এর মান 90 ক্রস করবে তখনই এখানে রেজাল্ট আসবে কি যে এই সত্যটা না, এই সত্যটা মিথ্যা। তখনই সাথে সাথে 6 নম্বর ধাপে গিয়ে ফলাফল প্রকাশ করবে, সামে এ পর্যন্ত যা যোগ হয়েছে সেটা ফলাফল প্রকাশ করবে। ঠিক আছে, এই তো শেষ। তাহলে আশা করি অ্যালগরিদমটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব সি প্রোগ্রাম। এখানে বলছে কি উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তো সি ভাষায় প্রোগ্রাম লিখতে হলে আমাকে কি করতে হবে? কোড ব্লকটা ওপেন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কোড ব্লকটি ওপেন করতেছি। ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করতে যে আমরা এই যে কোড ব্লক ওপেন করতেছি। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে নিউতে গেলাম, নিউতে গিয়ে এমটি ফাইল, এরপরে ফাইলটা আমরা কি করব? যোগ করব। ফাইল যোগ করলাম। এই যে আমরা এটা লাইভ ডকুমেন্ট, এই যে লাইভ, এখানে গিয়ে রানা আইসিটি লাইভ, এখানে যাক, এখান থেকে আমরা এটাতে রাখি, তাহলে এখানে ফাইল কম আছে। এখানে আমরা এই ফাইলটা কি করব? সেভ করব। আমরা লিখি ঢাকা বোর্ড 2024, এই 2000 ঢাকা বোর্ড 2024 নামে ফাইলটা সেভ করলাম। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কিছু ফর্মালিটিস আছে, অবশ্যই সর্বপ্রথম কি লিখবা? হ্যাশ ইনক্লুড, তারপরে কি stdio.h, হ্যাঁ, হ্যাশ ইনক্লুড stdio.h, তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি, তারপরে বলি হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল, এটা প্রোগ্রামের সাথে আগে অ্যাড করতে হবে। তারপরে আমরা আরেকটা দিতে পারি, হ্যাশ ইনক্লুড conio.h, তোমরা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। conio.h, হ্যাশ ইনক্লুড conio.h, এরপরে আমরা লিখব কি ইন্টিজার মেন, তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই ভেরিয়েবল এখানে যে মানটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে কোন ডাটা টাইপের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা টাইপের অন্তর্ভুক্ত, কারণ এটা পূর্ণ সংখ্যা আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখব ইন্ট i নিলাম, তারপরে হচ্ছে সাম নিলাম, সাম সমান সমান 0, এখানে আমরা ডিক্লেয়ার করে রাখবো সাম সমান সমান 0, তারপরে নিলাম n, এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে i, একটা হচ্ছে সাম সমান সমান 0, আর একটা হচ্ছে n। আমরা ফর ব্যবহার করব প্রোগ্রামে। হ্যাঁ, তো এখন আমরা এর আগে দেখেছি প্রিন্টএফ এবং স্ক্যানএফ নিয়ে কাজ করতে হয়েছে। প্রিন্টএফ এবং স্ক্যানএফ নিয়েছি। প্রিন্টএফ এবং স্ক্যানএফ কখন নিব? প্রিয় শিক্ষার্থী, আমরা এটা প্রিন্টএফ এবং স্ক্যানএফ তখনই নিব যখন এই যে n এর মান এখানে দেয়া থাকবে না। যদি এখানে সরাসরি মান দেয়া থাকে 90, 100, 200, 300, তখন আমার প্রিন্টএফ স্ক্যানএফ দরকার নেই। কেন দরকার নেই? কারণ এই প্রোগ্রাম যে রান করবে তার কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার দরকার নেই, কারণ এখানে 90 বলে দেওয়া হয়েছে। এই প্রোগ্রাম যখনই ক্লিক করা হবে তখনই এই সিরিজটা 90 পর্যন্ত এই সিরিজটার যোগফল বের হবে। এই প্রোগ্রামটা এটার জন্যই কাজে লাগবে, অন্য কোনো সিরিজ যোগ করার জন্য এই প্রোগ্রাম কাজে লাগবে না, কারণ লাস্টে n এর মান আমার দেয়াই আছে সেক্ষেত্রে। সুতরাং আমার প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর কোনো প্রয়োজন নেই। তাহলে সরাসরি আমরা কি করব? এখানে ফর ব্যবহার করে ফেলবো। ঠিক আছে, ফর, এই যে ফর, প্রথমে কি i সমান সমান 9, শুরুর মান i সমান সমান 9। আচ্ছা, এরপর আমরা কন্ডিশন দিব। হ্যাঁ, কন্ডিশন i লেস দেন অর ইকুয়াল টু কি 90, এখানে কিন্তু আমরা n দিতাম, i লেস দেন অর ইকুয়াল টু 90, তারপরে দিব i ইজ ইকুয়াল টু i প্লাস 3, কারণ কি প্রথম 9 থেকে 12 পর্যন্ত গেল, 9 থেকে 12 পর্যন্ত খেয়াল করো, এই যে 9 থেকে 12, 9 থেকে 12 তে কত কিভাবে যাবে? 9 এর সাথে 3 যোগ করলে 9 থেকে 12 তে যাবে, তাহলে এটা হচ্ছে i ইজ ইকুয়াল টু i প্লাস 3, এখানে লিখলাম i ইজ ইকুয়াল টু i প্লাস 3, তাহলে ফর ব্যবহার করলাম। এখন এই কন্ডিশনটা, এই যে i লেস দেন অর ইকুয়াল টু 90, এই কন্ডিশনটা যখনই সত্য হবে তখনই কি করবে প্রোগ্রামটা? এই ব্র্যাকেট, এই ফাংশনের মধ্যে ঢুকে যাবে। ফাংশনের মধ্যে আমরা কি দিব? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, তারপরে এখানে দিব স্টার i। ঠিক আছে, এই যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i
স্টার আই। তো এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই স্টার আই দিলাম কেন? তোমাদের এর আগে ব্যাখ্যা করেছি, কারণ এখানে স্কয়ার আছে, স্কয়ার থাকলে ইনটু আইটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখন এই কাজটা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত, দেখো এই সিস্টেমটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে কিভাবে আসলে এটা লুপটা মানে করে, লুপ ঘুরায়, লুপ মেইনটেইন করে। দেখো সর্বপ্রথম আই এর মান কত? 9। আচ্ছা, এখন প্রোগ্রাম কি করবে? এই কন্ডিশনটা চেক করবে। যখনই এই কন্ডিশনটা সত্য হবে, i লেস দ্যান অর ইকুয়াল টু 90, মানে i এর মান তো 9, 90 তো অবশ্যই ছোট, তখন সাথে সাথে এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i এই ফাংশনটা কাজ করবে, অর্থাৎ এটা সামের সাথে i এবং i গুণ করে যোগ হবে। আচ্ছা, তারপরে আবার i এর সাথে কি প্রোগ্রাম এখানে যাবে, যে i এর সাথে আবার 3 বাড়াবে, বাড়িয়ে তারপরে এখানে আসলে i এর মান তো আর 9 না, i এর মান হবে 12, তাহলে 12 কি 90 এর ছোট? হ্যাঁ, আবারও ছোট, তাহলে এটা আবার যোগ করবে, যোগ করে আবার i এর সাথে 3 যোগ করবে, মানে 12 থেকে 15 তে চলে যাবে, 15 আবার এখানে এখানে ফিরত আসলো প্রোগ্রাম, তাহলে এখানে i এর মান এখন কত হলো? 15। এবার i আবার 15 90 এর চেয়ে ছোট, তাহলে আবার 70, তাহলে আবার এই কাজটা করবে। এইভাবে প্রোগ্রাম ঘুরতে 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 একটা সময় কি হবে? একটা সময় হচ্ছে এই i 90 ক্রস করবে, হ্যাঁ ক্রস করবে, 90 থেকে 93 হয়ে যাবে। তখন 93 কি i এর চেয়ে, মানে 93 90 এর চেয়ে ছোট? ছোট কি? না, ছোট না। সমান? সমানও না। তাহলে 93 90 এর চেয়ে বড়। সেই ক্ষেত্রে এসে তখন এই ফাংশনের মধ্যে আর প্রোগ্রাম ঢুকবে না। না ঢুকে কি করবে? এ পর্যন্ত সামে কতটুকু যোগ হয়েছে সেইটা প্রিন্ট করবে। এই যে প্রিন্টএফ, তারপরে এখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব সামেশন ইজ পার্সেন্টেজ ডি, এবং এই পার্সেন্টেজ ডিতে কিসের মান দেখাবে? পার্সেন্টেজ ডিতে সামের মান দেখাবে, মানে এই পর্যন্ত সামে যা হয়েছে। তাহলে আমরা এখানে দিব গেট সিএইচ, গেট সিএইচ, গেট সিএইচ দিবা, তারপরে হচ্ছে রিটার্ন 0 দিলে এই তো আমাদের প্রোগ্রামটা হয়ে গেল। এখন আমরা রান করে দেখি প্রোগ্রামটা কাজ করতেছি না। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমাদের প্রোগ্রাম যথেষ্ট সুন্দরভাবে কাজ করেছে 85,050, অর্থাৎ 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 15 স্কয়ার, এভাবে ডট 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 ভাবে চলতে চলতে 90 স্কয়ার পর্যন্ত যে সংখ্যাগুলো হবে তার সকল যোগফল হচ্ছে এই যে 85,050। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে যদি এই প্রোগ্রামটা যদি ফর দিয়ে না হতো, ফর দিয়ে না হয়ে যদি হোয়াইল দিয়ে হতো, হোয়াইল দিয়ে করতে বলতো, তাহলে তুমি কি করতে? এই যে খেয়াল করো, ফর দিয়ে না হয়ে যদি এই প্রোগ্রামটা হোয়াইল দিয়ে হতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে এই ফর আছে না, ফর, এখানে আমরা ব্যবহার করতাম হোয়াইল, আর i ইজ ইকুয়াল টু 9 এটা উপরে নিয়ে চলে যেতাম, হ্যাঁ। আর এখানে এই এই i লেস দ্যান অর ইকুয়াল টু 90 এখানে থেকে যেত, আর i ইজ ইকুয়াল টু i প্লাস 3 এটা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i এর নিচে চলে আসতো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ। আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আমি একের পর এক সকল সালের কোশ্চেন সমাধান করব। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।